মাত্র 30 মিনিট আমাকে সময় দাও। এই 30 মিনিটের মধ্যে পরিপাক এবং শোষণ এই অধ্যায়টি সিকিউতে যেরকম গুরুত্বপূর্ণ, এমসিকিউতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি তোমাকে 30 মিনিটের মধ্যে এত চমৎকারভাবে এই অধ্যায়টি কমপ্লিট করে দেব, তোমার যদি আগে পড়া নাও থাকে তারপরেও কিন্তু তুমি অধ্যায় থেকে এমসিকিউ চোখ বন্ধ করে পারবে। চলো শুরু করে দিই আজকের অধ্যায়ের এমসিকিউটি। সহজগুলো আমরা শুরু করব। দেখো, কোনটি ক্ষুদ্রান্তের অংশ? আমরা মূলত জানি ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে তিনটা। কি কি বলো তো? ডিউটেরাম, জেজুনাম এবং ইলিয়াম। এর মধ্যে তাহলে কোনটা পড়ে বলো তো? এর মধ্যে পড়ে তাহলে জেজুনাম। সিকাম এবং কোলন এটা কার অংশ? বৃহদান্ত্রের অংশ। আর ফান্ডাস, ফান্ডাস ইজ এ পার্ট অফ স্টমাক। অর্থাৎ আমি যদি এখন এইখানে একটা পাকস্থলীর ছবি ড্র করি, ওকে, পাকস্থলীর এই যে উঁচু যে অংশটা, ওকে, টম্বের মতো, এই অংশটুকুকে বলা হচ্ছে মূলত ফান্ডাস। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা, আর এটা তো বড় ভাগ, এটা হচ্ছে ছোট ভাগ, ওকে, মানে লেজার কার্ভেচার। এরপরে দেখো এইদিকে থাকে হচ্ছে পাইলোরাস। কি থাকে? পাইলোরাস। ক্লিয়ার এতটুকু? এবং এইখানে থাকে পাইলোরিক স্ফিংটার, আর এইখানে থাকে হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। কি স্ফিংটার? কার্ডিয়াক স্ফিংটার। কেন? এখানে মূলত আমাদের হৃৎপিণ্ডের পাশে অবস্থান করে, তো এটা এই জন্য এটা নাম আসলো এই জায়গাটাতে। তাহলে এটা হচ্ছে আমাদের ফান্ডাস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে জেজুরাম। চলো এরপরের দিকে আমরা একটু যাই। দেখো, ক্ষুদ্রান্তের অংশ নিচের কোনটি? দেখো, অংশ নয়। আমরা জানি ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে আবার তো তিনটা, ডিউটেরাম, জেজুনাম, ইলিয়াম। এর মধ্যে দেখো অংশ নয় কোনটা? ফান্ডাস। আমরা জানি ফান্ডাস কার অংশ? ফান্ডাস হচ্ছে পাকস্থলীর অংশ। ফান্ডাস কার অংশ? ফান্ডাস হচ্ছে পাকস্থলীর অংশ। ওকে, চলো এরপরে দিকে যাবো আর কি। দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটি? চমৎকার। দেখো, দুধ দাঁতের সংকেত আমরা একটু জানবো। দুধ দাঁতের সংকেত যদি আমরা একটু আলোচনা করি, সংকেত আলোচনা করলে ICPM ইন্টু 2 আমরা দিব, রাইট? কারণ যেহেতু মানুষ দ্বিপার্শ্ব প্রতিসম, এই যে এইভাবে এইদিকে 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 2 দিয়ে গুণ দিতে হয়, এবং এদের সংকেতটা হচ্ছে 2102। তাহলে দেখো, I মানে ইনসিসার, C মানে ক্যানাইন, P মানে প্রিমোলার, M মানে হচ্ছে মোলার। তাহলে দেখো ইন টোটাল কয়টা আসলো? 2 আর 1 3, 3 আর 2 কত হয়? 5। 5 ইন্টু 2 কত আসবে বলো? উপরে আসবে 10। তাহলে নিচের পাটিতেও থাকবে ICPM ইন্টু 2। তাহলে আসবে কত? 2102। মানে নিচের পাটিতে থাকবে 10। তাহলে নিচের পাটিতে 10টা, উপরের পাটিতে 10টা। তাহলে ইন টোটাল দুধ দাঁতের বাচ্চাদের ক্ষেত্রে সংখ্যা কতটি? 20টি। কিন্তু এখন যদি প্রশ্ন আসে যে মূলত এখন যদি সরি ওকে, কিন্তু এখন যদি প্রশ্ন আসে সেটা হচ্ছে আচ্ছা, এখন যদি কখনো প্রশ্ন আসে যে মূলত যারা বড়দের দন্ত সংকেতটা কি হবে? বড়দের দন্ত সংকেতটা আমি তোমাদের এখানে একটু লিখে দিচ্ছি। তাহলে বড়দের দন্ত সংকেতের ক্ষেত্রে হবে ICPM। এখানে হবে 2123 ইন্টু 2। তার মানে দেখো, 2 আর 1 3, আর 2 হচ্ছে 5, আর 3 হচ্ছে 8। 8 ইন্টু 2 কতটা হয়? 16টা। তাহলে নিচের পাটিতেও হবে কতটা বলতো? 2123 দিবা। 2123। তাহলে এটা তো হবে কতটা বলতো? 16টা। তাহলে 16 কতটা? 32টা। রাইট অ্যান্সার। তাহলে বড়দের ক্ষেত্রে হবে 32টা। কিন্তু আমি যে একটু আগে বললাম অনুপস্থিত কোনটা? বাচ্চাদের ক্ষেত্রে যেটা P মানে প্রিমোলার। কি মোলার? প্রিমোলার। এটা তো থাকে না বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে রাইট অ্যান্সার কোনটা? প্রিমোলার নেই, এটা হচ্ছে অনুপস্থিত বাচ্চাদের। চলো এরপরে দিকে যাই। নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? চমৎকার একটা কথা বলেছে, পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম নিচের কোনটা? আচ্ছা খেয়াল করো, ট্রিপসিন এটা মূলত আসে প্যানক্রিয়াস থেকে। কই থেকে আসে? প্যানক্রিয়াস থেকে, রাইট? এরপরে অ্যামাইলেজ এটা শর্করা পরিপাককারী এনজাইম, এইটা আসে মূলত প্যানক্রিয়াস থেকে, মানে হচ্ছে অগ্নাশয় থেকে। এবং দেখো লাইপেজ এটাও মূলত আসে প্যানক্রিয়াস থেকে, অথবা এটা আন্ত্রিক রস থেকেও আসে। বাট এর মধ্যে একটা জিনিস যেটা আসে মূলত দুগ্ধ আমিষকে পরিপাক করার জন্য পাকস্থলী থেকে খরিত হয়, প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করার জন্য, সেটা হচ্ছে রেনিন। সেটা হচ্ছে কি বলতো? রেনিন। ওকে, তাহলে বলো পাকস্থলী থেকে খরিত বা নিঃসৃত এনজাইমের নাম হবে কোনটা? রেনিন। ক্লিয়ার? চলো যাই। আমিষ পরিপাককারী এনজাইম নিচের কোনটি? চমৎকার একটা প্রশ্ন। মল্টেজ। আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি এস থাকে তাহলে সেটাকে বলা হয় এনজাইম। মল্টেজ এটা শর্করা পরিপাককারী, সুক্রেজ এটা হচ্ছে শর্করা পরিপাককারী, লাইপেজ লিপিড পরিপাককারী। তাহলে একমাত্র প্রোটিন পরিপাককারী হচ্ছে কোনটা? ট্রিপসিন। কোনটা? ট্রিপসিন। এবং দেখো প্রোটিন পরিপাককারী দুইটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, একটার নাম হচ্ছে পেপসিন।
যেটা মূলত পেপসিনোজেন রূপে ক্ষরিত হয়, এবং অপরটির নাম হচ্ছে, আমি যদি আলাদা কালিতে লিখি তাহলে অপরটির নামটা হচ্ছে ট্রিপসিন। এটা মূলত ক্ষরিত হয় ট্রিপসিনোজেন হিসাবে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন এনজাইমের সহায়তায় সক্রিয় ফর্মে চলে আসে। তাহলে দেখো পেপসিন আর ট্রিপসিন, মনে রাখবা পথে পেপসিন পথে পাকস্থলী। তাহলে বলো পেপসিন কই থেকে ক্ষরিত হচ্ছে বলো তো? পাকস্থলী রিলেটেড জায়গায় এটা ক্ষরিত হচ্ছে। আর ট্রিপসিন, ট্রিপসিন মূলত ক্ষরিত হচ্ছে বা এটা মূলত কাজ করে কোথায় জানো? ক্ষুদ্রান্তে কাজ করে। কোথায় কাজ করে? ক্ষুদ্রান্তে। বাট ট্রিপসিনটা মূলত ক্ষরিত হয় কই থেকে? অগ্নাশয় থেকে। কই থেকে বলো তো? অগ্নাশয় থেকে। ওকে, মাথায় একটু রাখতে হবে কিন্তু এটাতে। তাহলে পেপসিন যে জায়গায় কাজ করবে সেটা হচ্ছে পাকস্থলী, ট্রিপসিন যে জায়গা থেকে ক্ষরিত হবে সেটার নাম অগ্নাশয়। বাট এটা কাজ করবে কোথায়? এটা কাজ করে মূলত ডিউডেনামের ক্ষেত্রে, মানে ক্ষেত্রে বলা যাবে না, ডিউডেনামে। কারণ ডিউডেনামে আমাদের অ্যাম্পল অফ ভ্যাটার থাকে, ওই জায়গাতে অগ্নাশয় রস মূলত উইসাং নালী বা অগ্নাশয় নালীর মাধ্যমে সে যুক্ত হয় আর কি। এটাতে ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী পেপসিন এবং ট্রিপসিনের ক্ষেত্রে আর কি। চলো, মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে? রাইট অ্যান্সার হচ্ছে 3 জোড়া। কি কি লালা গ্রন্থি? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি, প্যারোটিড লালা গ্রন্থি। 2 নাম্বার হচ্ছে সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি। ওকে, আর 3 নাম্বারে যদি আসি সেটা হবে সাবলিঙ্গুয়াল। লিঙ্গুলা মানে কিন্তু জিহ্বা, তার মানে জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। এই যে দেখো লিঙ্গুলা মানে জিহ্বার নিচে আর কি। এখন যেটা, এই যে দেখো প্যারোটিড, এই প্যারোটিড লালা গ্রন্থি হচ্ছে সবচেয়ে বড়। প্যারোটিড লালা গ্রন্থি হচ্ছে কি বলতো? সবচেয়ে বড় লালা গ্রন্থি। এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এবং প্যারোটিড লালা গ্রন্থির ওপেনিং হয় কোথায় জানো? আমাদের আপার সেকেন্ড মোলার টিথের বিপরীতে। তাহলে কোথায়? এটা একটু মনে রেখো। সেটা কি? উপরের, মানে আপার সেকেন্ড মোলার টিথ। কোন টিথের ক্ষেত্রে বলতো? আপার সেকেন্ড মোলার টিথের অপোজিটে কাজ করে। মানে এটার ওপেনিংটা, যে প্যারোটিড লালা গ্রন্থি এখান থেকে এসে আমাদের যে উপরে চলে 2 নাম্বার যে মোলার দাঁত রয়েছে তার বিপরীতে তার ওপেনিংটা থাকে। এতটুকু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো যাই, কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি? একদম বাচ্চাদের প্রশ্ন। দেখো এটা হচ্ছে যকৃৎ, সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। ক্লিয়ার? চলো এরপরে দেখে আমরা যাব কোথায়? মানবদেহের প্রধান সঞ্চয় কেন্দ্র কোনটা? আমাদের দেহে যা কিছু সঞ্চয় হয় সবকিছু মূলত সঞ্চয় হয় কোথায় বলতো? যকৃৎ। অর্থাৎ এটার বিপাকীয় ভূমিকাও রয়েছে, সঞ্চয় ভূমিকাও রয়েছে। যকৃৎ থেকে প্রশ্ন আসবেই, ধরে রাখো, এটা একটা পেইড একটা প্রশ্ন যকৃতের। আমরা এরপরে যাব, যকৃতে শর্করার সঞ্চিত রূপ কোনটা? ভেরি গুড, মনে রাখবা গ্লুকোজ থাকে কোথায়? রক্তে। গ্লুকোজ থাকে কোথায়? রক্তে। গ্লুকোজ থেকে, মানে রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ জমা হয় যকৃতে কি রূপে জানো? গ্লাইকোজেন রূপে। আবারও বলো কোন রূপে? গ্লাইকোজেন রূপে। তাহলে কোথায় জমা হয়? যকৃতে যে জমা হয়, রাইট, গ্লাইকোজেন রূপে। তাহলে বলো শর্করার সঞ্চিত রূপের নাম হচ্ছে গ্লাইকোজেন। ওকে, আচ্ছা, তাহলে বিলিরুবিন হবে না, যেহেতু এটা আরবিসির উপাদান। গ্লুকাগন, ইটস এন হরমোন। কোলেস্টেরল, এটা তো একটা লিপিডজাত পদার্থ, এটা হবে না। চলো যাই, যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে? চমৎকার একটা কথা বলেছে। দেখো আমরা এর আগের স্লাইডে কি দেখেছি? আগের স্লাইডে দেখেছি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা। গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন তৈরি হলো এটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। দেখো জেনেসিস মানে তৈরি করা, আবার বলো জেনেসিস মানে কি করা? বলো তৈরি করা। আর গ্লাইকো মানে কি? গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন তৈরি করার যে প্রক্রিয়া তাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কি থেকে গ্লাইকোজেন তৈরি হয়? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়। তাহলে দেখো কি বলা রয়েছে, এটা আমরা একটু আলোচনা করব, খুব ভালো করে আলোচনা করব। দেখো গ্লাইকোজেনেসিস, এটা তো রাইট অ্যান্সার, আমরা তো বুঝেই গেলাম যে এটা রাইট অ্যান্সার। বাট এই তিনটা জিনিসটা আলোচনা করি। দেখো গ্লাইকোলাইসিস, চমৎকার একটা কথা। গ্লাইকোলাইসিস মূলত আমাদের সবাত শ্বসনের প্রথম নাম্বার একটা ধাপ, যেটা মূলত যে প্রক্রিয়ায় এক অণু শর্করা থেকে আর কি, মানে কার্বোহাইড্রেটের যদি কথা বলি, গ্লুকোজ, মেইন কথা গ্লুকোজ, C6H12O6 থেকে 2 অণু পারভিক অ্যাসিড উৎপাদন হয়। তাহলে গ্লাইকোলাইসিস কি? এক অণু গ্লুকোজ থেকে, বলো এক অণু কি থেকে? গ্লুকোজ থেকে। কয় অণু পারভিক অ্যাসিড? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। পাইরুভিক অ্যাসিড
তৈরি করে। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে বেশিরভাগ বাচ্চারা ভুল করো। গ্লাইকোলাইসিস মানে তোমরা মনে করো কি জানো, গ্লাইকো মানে গ্লাইকোজেন, লাইসিস মানে হইতেছে কি বলো তো, লাইসিস মানে ভেঙে যাওয়া। তাহলে গ্লাইকোজেন ভেঙে গেলে কি উৎপাদন হবে? গ্লুকোজ উৎপাদন হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে এক অণু গ্লুকোজ ভেঙে উৎপাদন করবে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। চলো এরপরে দেখো গ্লুকোনিওজেনেসিস, আর একটা লেখা রয়েছে গ্লাইকোজেনোলাইসিস। এটার দিকে একটু মনোযোগ দিয়ে দেখো। গ্লাইকোজেনোলাইসিস মানে কি ভাই? গ্লাইকো মানে এখানে পড়বা গ্লাইকোজেন, আর লাইসিস মানে মনে রাখবা এখানে কি ভেঙে যাওয়া। তাহলে দেখো গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে যাবে। তাহলে বলো তো গ্লাইকোজেন, বলো গ্লাইকোজেন ভেঙে গেলে ও দিন শেষে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। ক্লিয়ার? কিন্তু গ্লাইকোলাইসিস কিন্তু এটা করবে না। গ্লাইকোলাইসিসে এখনো গ্লুকোজ ভেঙে তৈরি করবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। চলো গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকো মানে গ্লুকোজ, গ্লুকো মানে গ্লুকোজ, নট গ্লাইকোজেন। গ্লুকোজ, নিও মানে নতুন, নিও মানে কি নতুন। জেনেসিস মানে কি জানো? তৈরি করা। তার মানে এটা কি দাঁড়ালো বলো তো? গ্লুকোজ নতুন তৈরি করা, অর্থাৎ নন কার্বোহাইড্রেট। কোন কার্বোহাইড্রেট? নন কার্বোহাইড্রেট। তাহলে বলো নন কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে, এখন নন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কি রয়েছে? হতে পারে প্রোটিন অথবা হতে পারে লিপিড। লিপিড জাতীয় খাবার থেকে যখন আমরা নতুনভাবে গ্লুকোজ তৈরি করব তাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ অশর্করা জাতীয় খাবার থেকে যখন নতুনভাবে গ্লুকোজ তৈরি করা হবে তখন তাকে বলা হয় নতুন, মানে নিও, গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোলাইসিস মানে কিন্তু গ্লাইকোজেন ভাঙা না, গ্লাইকোলাইসিস মানে এখনো গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করা। গ্লাইকোজেনেসিস মানে হইতেছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা। আর গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস হইতেছে গ্লাইকোজেনেসিসের উল্টা। তাহলে বলো যদি কখনো প্রশ্ন আসে গ্লাইকোজেনেসিসের উল্টাকে, এই চারটার মধ্যে হবে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস এতটুকু একটু মাথায় রাখতে হবে কিন্তু ভাইয়া, ওকে? আচ্ছা, তোমাদের এর সাথে সাথে আমি আরেকটু এনজাইমের একটু কথা বলে দিই আর কি। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমে বলেছে হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে কিছু পারো বা না পারো একটা এনজাইমের নাম মনে রাখবা। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে ইনসুলিন। আবারও বলো, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কোন এনজাইম কাজ করে বলো তো? ইনসুলিন এনজাইমটা মূলত কাজ করে। কিছু পারো না পারো অন্তত পক্ষে এটা একটু মাথায় রাখো, তাইলে হবে আর কি। চলো যাই এরপরে, যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় কাফফার সেল। কি বলা হয়? কাফফার সেল। ওকে, কাফফার সেল এটা মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যকৃতের জীবাণুকে এটা খেয়ে ফেলে আর কি। আচ্ছা এরপরে যাই, ইউরিয়া কোথায় তৈরি হয়? চমৎকার একটা জিনিস। ইউরিয়া মূলত তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। কোন চক্র? অর্নিথিন সাইকেল। অর্নিথিন সাইকেলের মাধ্যমে তৈরি হয়। ওকে, এবং এখানে একটা দারুণ একটা উপাদান সহায়তা করে, এটা যদিও কখনো আসে নাই পরীক্ষাতে তারপরেও লিখে দিলাম, সেটা হচ্ছে সাইট্রুলিন। সাইট্রুলিন, আমার লেখা একটু খারাপ হয়ে গেছে, এটা ভালো করে লিখে দিই। সাইট্রুলিন নামক একটা পদার্থ হেল্প করে, রাইট? তাহলে ইউরিয়া তৈরি হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে, এখানে হেল্প করে সাইট্রুলিন, আর এটা তৈরি হয় কোথায়? লিভারে বা যকৃতে। তাহলে বলো লিভারে বা যকৃতে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। ক্লিয়ার? কি তৈরি হয়? ইউরিয়া। রাইট অ্যান্সার যকৃত। রাইট অ্যান্সার কোনটা? যকৃত। চলো পিত্তরসের কাজ কি? চমৎকার। পিত্তরস মূলত কি কি রয়েছে? সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট। তাহলে গ্লাইকোকোলেট, গ্লাইকোকোলেট, আর এটা হচ্ছে টোরোকোলেট, টোরোকোলেট। তাহলে এইটাকে যদি আমরা একটু মিলাতে চাই তাহলে জিনিসটা কি দাঁড়ায় বলতো? এইভাবে, বুঝছো? সোডিয়াম গ্লাইকোকোলেট বা টোরোকোলেট, এরপর যদি আমি পটাশিয়ামের কথা বলি তাহলে পটাশিয়াম গ্লাইকোকোলেট বা টোরোকোলেট, মানে এরা হচ্ছে পিত্তরসের লবণ। আর এই পিত্তরসের লবণটা মূলত কি করে? বড় বড় চর্বি কণাকে ছোট ছোট ফেনার মতো উপাদানে তৈরি করে। তাহলে বড় বড় চর্বি দানাকে ছোট ছোট ফেনার মতো উপাদানে তৈরি করাকে বলা হয় ইমালসিফিকেশন। বলো রাইট অ্যান্সার হবে কি বলতো? ইমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় বড় বড় চর্বি কণা কিসের মতো হয়ে যায় বলতো? ভেঙে সাবানের ফেনার মতো হয়ে যায়। বলো ভেঙে কিসের মতো হয়ে যায়? সাবানের ফেনার মতো। কিসের মতো? সাবানের ফেনার মতো হয়ে যায়। এটাকেই পিত্তরসের কাজ বলা হচ্ছে আর কি। ওকে, চলো এরপরে দেখে যাই নিচের কোন গ্রন্থিতে উইসাং নালী বিদ্যমান। ভেরি গুড, উইসাং নালী। দেখো খেয়াল করো, এটা যদি আমাদের হয় একটা যকৃৎ, যকৃৎ থেকে বের হয়ে আসলো
একটা নালী, আর এটা হইতেছে আমাদের একটা অগ্নাশয়। অগ্নাশয় থেকে বের হয়ে আসতেছে একটা নালী, আসার পরে তারা যুক্ত হইছে, এবং তারা মূলত যুক্ত হইছে কোথায় জানো? এই যে দেখো, এটা হইতেছে আমাদের ডিউডেনামের একটা অংশ। ওকে, ডিউডেনামের একটা অংশ, এবং তারা এসে যুক্ত হয়েছে ডিউডেনামে দেখো 2 নম্বর পার্টে, যেটার নামে হচ্ছে অ্যাম্পুলা ভ্যাটার। এবং এই যে দেখো, অগ্নাশয় থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালী মিলে একটা মোটা নালী তৈরি করলো, এই মোটা নালীর নামটাই হইতেছে উইসাং নালী। উইসাং নালী, যার অপর নাম হচ্ছে অগ্নাশয় নালী। যার অপর নামটা কি বলতো? অগ্নাশয় নালী। ঠিক আছে, উইসাং নালী বা কি নালী? অগ্নাশয় নালী। তাহলে এখানে কি হবে? উইসাং নালী বিদ্যমান কোথায়? অগ্নাশয়ে। ওকে, চলো এরপরে দিকে যাই। নিচের কোনটি মিশ্র গ্রন্থি? বলো তো, এই উত্তরটা একটু বলো। উত্তরটা বেশিরভাগ বাচ্চারা ভুল করবা। উত্তর এখানে দুইটা রয়েছে, অগ্নাশয় মিশ্র গ্রন্থি, যকৃত মিশ্র গ্রন্থি। রাইট অ্যান্সার কোনটা? আমার মনে হয় প্রশ্নটা ঠিক মতো দেয় নাই পরীক্ষাতে আর কি, বুঝছো? রাইট অ্যান্সার দুইটাই হইতে পারে, বাট অগ্নাশয় বেশি পরিচিত, এই জন্য সবার আগে যদি একটাও দিতে হয় অগ্নাশয় দিবা, বাট রাইট অ্যান্সার দুইটা। চলো, মিশ্র গ্রন্থি কি কি রয়েছে? মিশ্র গ্রন্থি আমরা উপর থেকে যদি শুরু করি, তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে যকৃৎ। যকৃতের নিচে যেটা, সেটা হইতেছে অগ্নাশয়। তাহলে যকৃতের নিচে কোন শয় রয়েছে বলতো? অগ্নাশয় রয়েছে। ওকে, এছাড়াও রয়েছে শুক্রাশয়, মানে পুরুষদের গোনাড, যেটা গোনাড, গোনাড মানে তো জননাঙ্গ, শুক্রাশয়। আর স্ত্রীদের কোনটা রয়েছে? ডিম্বাশয়। ক্লিয়ার? তাহলে বলো, এই যে আমাদের মূলত মিশ্র গ্রন্থির নামগুলো বলতো, যকৃৎ, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। আবার বলো কি? যকৃৎ, অগ্নাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়। ওকে, চলো, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কোন ধরনের কোষ বেশি থাকে? চমৎকার, ঠিক আছে। এইখানে মূলত থাকে 4 ধরনের সেল। একটা নাম হচ্ছে আলফা, 2 নম্বরের নাম হচ্ছে বেটা মানুষ, বিটা, 3 নাম্বার হচ্ছে ডেল্টা, আর 4 নাম্বার হচ্ছে পিপি। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে বিটা কোষ, এবং সেটার পরিমাণ হচ্ছে 50 থেকে 70%। আর এই বিটা কোষ মূলত কি ক্ষরণে সহায়তা করে জানো? সে বিখ্যাত ইনসুলিন হরমোন ক্ষরণে সহায়তা করে। আর এই ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, নট রক্তে, GLUCOSE, গ্লুকোজের মাত্রা কমায়। রক্তে গ্লুকোজের মাত্রা কে কমায় বলো? রক্তে গ্লুকোজের মাত্রা কে কমায়? ইনসুলিন। ইনসুলিন খরিত হয় কই থেকে? বিটা কোষ থেকে। আলফা কোষ 10 থেকে 20%। আমি যদি এখানে 10% লিখছি, এটা একটু লিখে রাখো, 10 থেকে 20%। ওকে, এবং আমাদের এইখানে খেয়াল করো, এটা গ্লুকাগন হরমোন ক্ষরণ করে। গ্লুকাগন হরমোন রক্তে মনোযোগ দাও, রক্তে চিনির পরিমাণ বাড়ায়। সবাই মনোযোগ দাও, রক্তে চিনির পরিমাণ বাড়ায়। আবারও বলো, কোথায় বাড়ায়? রক্তে। তাহলে গ্লুকাগন বলে, ইনসুলিন বলে, এরা মূলত কাজ করতেছে কোথায়? রক্তে। তাহলে ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা কমানো মানে এই গ্লুকোজকে সে কোথায় নিয়ে চলে যায়? কোষের ভেতরে নিয়ে চলে যায়। মানে ইনসুলিন রক্তে কমাইলেও কোষে গ্লুকোজের মাত্রা বাড়ায়। এরপরে দেখো বিটা সেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, 50 থেকে 70। ডেল্টা 10%। আমি মনে হয় উপরে যে 10%টা লিখছিলাম ডেল্টার ক্ষেত্রে, এটা যে মনে নিও না, 20% মাথায় রাখো। এটা হচ্ছে ডেল্টার ক্ষেত্রে 10। এখন দেখো এখানে লেখা হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন। এ বেটা হচ্ছে সবার কাজে ব্যাগরা লাগে আর কি, বুঝছো? এ আলফারে ঠিক মতো ক্ষরণ হতে দিবে না, বিটাকেও ঠিক মতো কাজ করতে দিবে না। কেন? কারণ আলফা থেকে মূলত ক্ষরণ হতেছে কি বলতো? গ্লুকাগন, আর বিটা থেকে ক্ষরণ হচ্ছে কি? ইনসুলিন। এই দুইটার উপরে ওস্তাদ খারাপ হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এবারে দুষ্ট। এবারে দেখো পিপি বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। পিপি বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যার অপর নাম হচ্ছে গামা। যার অপর নাম কোন কোষ? গামা কোষ। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তোমাদের ক্ষেত্রে চলো এরপরে দিকে আমরা একটু যাই। আচ্ছা, কি বলেছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজ হলো কি? ওকে, ডেল্টা কোষ থেকে আলফা, বিটা, ডেল্টা। বলো, ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের নাম কি? স্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। তাহলে বলো, সোমাটোস্ট্যাটিন সবাইরে বাধা দিবে, মানে আলফা কোষ এবং বিটা কোষের ক্ষরণকে সে নিয়ন্ত্রণ করবে। দুষ্ট, বেশ ভালোই দুষ্ট রয়েছে। দেখো, অগ্নাশয় কোন কোষের ক্ষরণে রক্তে গ্লুকোজের মাত্রা কমায়? চমৎকার, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। ভাই, আমরা সবাই জানি বিটা সেল। কেন বিটা সেল? কারণ বিটা সেল থেকে খরিত হয় সেই বিখ্যাত কি জিনিস? ইনসুলিন। বিটা সেল থেকে খরিত হয় সেই বিখ্যাত কি বলতো? ইনসুলিন। আচ্ছা, বাট এখানে একটা লাইন আমি তোমাদের বলে দিই, এটা একটু মাথায় রাখো। রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, কিন্তু কোষে গ্লুকোজের মাত্রা বাড়ায়। কারণ রক্ত থেকে এই গ্লুকোজগুলো সে জমা রাখে কোথায়? কোষে গ্লুকোজের মাত্রা বাড়ায় কিন্তু সে। তার মানে খেয়াল করো,
ওকে, তো যদি এটা একটা রক্তনালী হয়, ধরে রাখো এটা একটা রক্তনালী, রক্তনালীর চারপাশে কোষ রয়েছে, কি রয়েছে, ধরে রাখো এগুলো হচ্ছে কোষ। এই রক্তনালীর ভেতর দিয়ে যখন যখন চিনি জাতীয় বা গ্লুকোজ জাতীয় পদার্থ যাইতেছে, তখন কি করতেছে, ইনসুলিন এদেরকে টেনে নিয়ে কোষের ভেতরে চলে যাচ্ছে। টেনে নিয়ে কার ভেতরে যাচ্ছে, কোষের ভেতরে যাচ্ছে। ফলে রক্তে চিনির পরিমাণ কম, বাট এটা জমা রাখতেছে কোথায়, কোষে। গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় কে, ইনসুলিন। আর রক্ত কমিয়ে দেয় কে বলতো, এটাও হবে ইনসুলিন। বাট কমানোর হিসাবটাই বেশি আসে। ইনসুলিন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যাতে ডায়াবেটিস বা গ্লুকোজের মাত্রাটা না বাড়ে। ওকে, চলো এরপরে দেখে যাই আর কি আমরা। নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম? খুবই সহজ, দেখো পেপসিন অ্যামাইলেজ। ভাই অ্যামাইলেজ শর্করা পরিপাককারী হবে না। চলো ক্রস করি, কোলাজেনাস লাইপেজ, লাইপেজ রয়েছে, প্রোটিন হবে না। তাহলে এই ক আর ক্ষয়ের মধ্যে হবে, দেখো কাইমোট্রিপসিন এবং ফসফোলাইপেজ। এই যে দেখো আবারও লাইপেজ রয়েছে, মানে কি এটা লিপিড কে পরিপাককারী এনজাইম। বাট ট্রিপসিন এবং কোলাজেনেস এটাই একমাত্র পিওর প্রোটিন পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম। ক্লিয়ার? ট্রিপসিন এবং কোলাজেনেস। ট্রিপসিন এটা তো মূলত ক্ষুদ্রান্তের এইখান থেকে কাজ করে। যাই, চিপ কোষ থেকে উৎপন্ন হয় কোনটা? চমৎকার একটা কথা বলেছে। চিপ কোষ, 4 ধরনের কোষ রয়েছে, এর মধ্যে যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে প্যারাইটাল সেল। সেটার নামটা কি বলতো? প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল। প্যারাইটাল সেল থেকে খরিত হচ্ছে এই সেল। ভাই বলো কি? এই সেল। ক্লিয়ার এতটুকু? আর ক্ষেত্রে দেখো, যেটা মূলত এখানে রাইট অ্যান্সার হবে কোনটা জানো? সেটা হবে পেপসিনোজেন। রাইট অ্যান্সার কোনটা হবে? পেপসিনোজেন। কারণ দেখো চিপ কোষ, চিপ কোষের অপর নাম হচ্ছে জাইমোজেনিক সেল। আমি বলে দিই, চিপ কোষের অপর নাম কি? জাইমোজেনিক কোষ। জাইমোজেনিক কোষ। চলো দেখে ফেলি আর কি। দেখো কি বলেছে, এটার অপর নাম হচ্ছে জাইমোজেনিক কোষ। দেখো প্যারাইটাল কোষ, যার অপর নাম অক্সেন্টিক সেল, এই সেল ক্ষরণ করে। পরিপাকে সাহায্যকারী হরমোন কোনটা? আচ্ছা ভাই, পরিপাকে গ্লুকাগন। গ্লুকাগন তো গ্লুকোজের মাত্রা রক্তে বাড়ায়, গ্লুকোজের মাত্রা রক্তে বাড়ায়। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রাকে কমায়। অ্যাড্রেনালিন এটা হচ্ছে মূলত সিম্প্যাথেটিক মোডের ক্ষেত্রে কাজ করে, বা প্যারাসিম্প্যাথেটিক মোডের ক্ষেত্রে। যে হোক, অ্যাড্রেনাল হ্রাস হয় না যখন পেছন থেকে মনে করে একটা কুকুর ধাওয়া করছে, তুমি দৌড়াইতেছো, অ্যাড্রেনাল রাশ এমার্জেন্সি সিচুয়েশনে মূলত কাজ করবে আর কি। এটা আসবে মূলত সিক্রেটিন। এই সিক্রেটিনটা বিগ বস। সিক্রেটিনটা মূলত সকল সিক্রেশনে বাধা দেয়। সকল কিসে বাধা দেয় বলো? সিক্রেশনে বাধা দেয়। আর যদি কখনো বলা হয় পৃথিবীর প্রথম আবিষ্কৃত হরমোন, পৃথিবীর প্রথম কি আবিষ্কৃত হরমোন, যার নামটা কি বলতো? সিক্রেটিন। যার নামটা কি? সিক্রেটিন। ওকে, চলো, কোন হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধার উদ্রেক হয়? ক্ষুধা লাগলে আমরা গ্রিল মুরগি খাই না? এটা হচ্ছে গ্রিলিন। এটা হচ্ছে কোনটা বলো? গ্রিলিন। ওকে, গ্রিল মুরগি খাচ্ছে আর কি এটাতে আমরা। তারপরে যাই, নিচের কোন হরমোন ক্ষুধা নিয়ন্ত্রণ করে? ক্ষুধা নিয়ন্ত্রণ করে পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটা মুখস্থের জিনিস, এখানে কিছু করার নাই আর কি। তাহলে দেখো, ক্ষুধা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? পিপি, মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে, এরপরে যাই, কাইলোমাইক্রন কি? চমৎকার একটা কথা বলেছে। কাইলোমাইক্রন ভাই, ওই যে আমাদের পিত্তলবণ থাকে, পিত্তলবণ যখন বড় বড় চর্বিকণাকে ভেঙে উৎপাদন করে কি ছোট ছোট চর্বিকণা, এরা সবকিছু মিলে পরবর্তীতে একটা গঠন তৈরি করে, যার নাম কাইলোমাইক্রন। এবং কাইলোমাইক্রন হচ্ছে একটা লিপিডের দলার মতো, যেটাকে বলা হয় এক ধরনের লিপোপ্রোটিন। তাহলে কাইলোমাইক্রন কি জিনিস বলো? এক ধরনের কি প্রোটিন? লিপোপ্রোটিন। আবার বলো, কাইলোমাইক্রন কি জিনিস? এক ধরনের লিপোপ্রোটিন। ওকে, চলো এরপরে দেখে যাই, ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ থাকে? আচ্ছা, তোমাদের এখানে চিত্র সহ দেখা দিই। দেখো, ফার্স্ট অফ অল এটা হচ্ছে তার বাইরের স্তর ভাই, বুঝছো? বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা। আর এই যে দেখো ভেতরে যে স্তর, এটার নাম হচ্ছে মিউকোসা। তাহলে তুমি বলো, বলেছে গবলেট সেল। গবলেট সেল তো মিউকোসার এইদিকে থাকে, বুঝছো? এই যে দেখো মিউকোসার এইদিকে থাকে, যে ভিলাই রয়েছে, যে ভিলাই, এটা তো ভিলাই। এই ভিলাইয়ের যে মিউকোসা, মানে বাইরের দিকে যে এই অংশগুলো থাকে আর কি, ওকে, একদম বাইরের দিকে, এটাকে বলা হয় মিউকোসা। এবং এই মিউকোসার অঞ্চলে মূলত যে কোষটা থাকে তার নাম গবলেট কোষ। বলো কোন কোষ? গবলেট। তাহলে বলো, সবচেয়ে ভেতরের যে লেয়ার সেটার নাম মিউকোসা, সবচেয়ে বাইরের যে লেয়ার সেটার নাম কি বলতো? সেরোসা। তো রাইট অ্যান্সার হবে মিউকোসা। রাইট অ্যান্সার কোনটা? একসাথে বলো, মিউকোসা। আচ্ছা, উক্ত ব্যক্তির স্থূলতা কোন শ্রেণীর? এখানে আমাদের ইয়েটা মনে হয় কেটে গেছে, উদ্দীপকটা কেটে গেছে, আমরা এখান থেকে একটু যাই আর কি। দেখো 5 ফুট 4 ইঞ্চি লম্বা, 5 বারাং কত বলতো? 5 বারাং হইতেছে 60। ওকে, 60 প্লাস 4, তাহলে মূলত ইঞ্চি কত বলতো? 64 ইঞ্চি। আর ওজন কত? 65 কেজি। আর আমরা জানি বিএমআই এর ক্ষেত্রে বলতো কি হয় বলতো? কেজি পার মিটার স্কোয়ার। তাহলে একক হচ্ছে কেজি
পার মিটার স্কোয়ার, রাইট? কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এটা যদি এইভাবে লিখি তাহলে আসবে কি কেজি পার মিটার স্কোয়ার, এটা আসে। তাহলে দেখো কেজি কত ছিল, কেজি ছিল ধরে রাখো 65, আর মিটার স্কোয়ার মানে কি, এটা কিন্তু ইঞ্চি, INCH। এটাকে আমরা একটু কনভার্ট করে নেব। চলো আমাদের দেখো 5 ফুট 4 ইঞ্চি মানে কি 60 প্লাস 4 64 ডিভাইডেড বাই 39.37 মিটার দিয়ে ভাগ করলে আমরা কত মিটার পাবো? 1.62 মিটার। এখন কি করব, দেহের ওজন 65 ডিভাইডেড বাই 1.62 মিটারের উপর এজ হোল স্কোয়ার দিব, এরপরে ভাগ করলে আসবে 24.77। ভাই তোমরা একটা কাজ করে, তোমরা যখন এমসিকিউ বা সিকিউ লিখতে যাবা, মানে আমার মনে হয় বিএমআই থেকে তোমাদের এবার প্রশ্ন আসবে, সিকিউ হোক বা এমসিকিউ হোক, ক্যালকুলেটরের সাথে রাখলে তোমার কনভার্সন করতে সমস্যা হবে না। কারণ তুমি ইঞ্চি থেকে মিটারে যাবা, সো তোমাকে ভাগ দিয়ে করতে হবে, এত টাইম নষ্ট করার কোনো দরকার আছে? 39.37 দিয়ে, তাহলে এই হইতেছে তাদের একক। তাহলে তার ওয়েট কত? ওয়েট হইতেছে 24.77 কেজি দিয়ে মিটার স্কোয়ার, কেজি দিয়ে মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা চলো, এটা একদম বর্ডার লাইনে। তাহলে মানবদেহের অতিরিক্ত ওজন কত বলো? অতিরিক্ত, একটু আগে যেটা দেখলাম না, ওটা বর্ডার লাইন, মানে অতিরিক্ত ওজনের কাছাকাছি চলে গেছে। তাহলে অতিরিক্ত ওজনের বিএমআই হতেছে 2 নাম্বার, 25 থেকে 29.99, 25 থেকে 29.99 কেজি পার মিটার স্কোয়ার। চলো এরপরের দিকে আমরা একটু যাই। মরবিড স্থূলতা মানে এর ক্ষেত্রে দেখো কতর ক্ষেত্রে হয়ে যাবে 50, মানে 40 কেজির বেশি গুলোই মূলত মরবিড বলি, বাট স্পেসিফিক ভাবে 50 থেকে 100 কেজি পার মিটার স্কোয়ার হলে সেটাকে মরবিড স্থূলতা বলে, মানে বিভৎস স্থূলতা, এত বেশি মোটা। ওকে, তাকে ক্রেন দিয়েও তোলা যাবে না আর কি। এটাতে পিত্ত লবণের কাজ, ভেরি গুড, পিত্ত লবণের কাজ। দেখো কি বলছে, লাইপেজ এনজাইমকে সক্রিয় করে। ওকে, লাইপেজ যেহেতু চর্বিকে ভাঙে, চর্বিতে দ্রবণীয় ভিটামিনের শোষণে সহায়তা করে, হ্যাঁ এটা ঠিক। কোলনে পেরিস্টালসিস প্রক্রিয়া বাড়িয়ে দেয়, হ্যাঁ এইটাও ঠিক। পেরিস্টালসিস প্রক্রিয়ার সাথে কিন্তু আমাদের এই যে পিত্ত লবণের কিন্তু দারুণ যোগসবস রয়েছে আর কি। ওকে, তাহলে রাইট আনসার হবে 1 2 3। চলো, সিক্রেটিন কি? সিক্রেশনে মূলত ঝামেলা করে আর কি। অগ্ন্যাশয় রস নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ডিউরেনামের মিউকোসা থেকে ক্ষরিত হয়, আর গ্যাস্ট্রিক রস নিঃসরণ কি করে বলতো? বন্ধ করে। এটার ক্ষেত্রে উত্তরটা আমাদের আসছে কত বলতো? 2 আর 3। কত আসছে? অগ্ন্যাশয় রস নিঃসরণকে কি করে বলতো? এটা নিয়ন্ত্রণ করে, এবং ডিউরেনামের মিউকোসা থেকে এটা মূলত ক্ষরিত হয়, সিক্রেটিন। ওকে, আচ্ছা চলো আসি এরপরে দেখি। গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে না, বাট গ্যাস্ট্রিক রস নিঃসরণের ক্ষেত্রে এটা একটা ভূমিকা পালন করে। তো যাই হোক, এই জায়গায় উত্তরটা বেশ কেওয়াজ, প্রশ্নের মধ্যে বেশ একটা ঝামেলা আছে আর কি এটাতে, বুঝছো? বেশ একটু ঝামেলা আছে এটাতে, প্রশ্নটাতে আমার মনে হয় যে আচ্ছা চলো, এইখানে কি কি দেখা যাচ্ছে, আমাদের কিছু প্রশ্নের কথা বলেছে। পৌষ্টিক নালীর অংশ এক্স চলে গিয়েছে মানব দেহের বড় গ্রন্থি, এরপরে গেছে হৃৎপিণ্ড, মানে এখানে পোর্টাল সিস্টেম দেখানো হচ্ছে। এক্স চিহ্নিত রক্তনালী হচ্ছে কোনটা? এক্স চিহ্নিত রক্তনালী হচ্ছে কোনটা ভাই? এই যে এখান থেকে এতটুকু, তাহলে এইটা মূলত কোনটা রক্তনালী জানো? এটাকে বলা হচ্ছে, তারা পোর্টাল শিরা দিয়েছে, একটু ভুল দিছে, এটা হবে হেপাটিক পোর্টাল শিরা। কোন পোর্টাল শিরা? হেপাটিক পোর্টাল শিরা, রাইট অ্যান্সার এইটা। ওকে, হেপাটিক পোর্টাল শিরা। চলো এরপরে দেখে যাই। উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটি সম্পর্কে লেখো। গ্রন্থি মানে যকৃৎ, বড় গ্রন্থি। ইহাকে জৈব রসায়ন গাঢ় বলা হয়, রাইট। পেরিকার্ডিয়াম আবরণে না, কার্ডিয়াম তো হৃৎপিণ্ড, এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 3, 1 আর 3, অর্থাৎ খ উত্তর এটাতে 1 আর 3। চলো এরপরে দিকে চলে যাই। দেখো উদ্দীপকে বি নির্দেশিত, ভাই বি মানে হচ্ছে ফান্ডাস, পাকস্থলীর ফান্ডাস। রাইট অ্যান্সার কোথায়? এই যে ফান্ডাস। ওকে, আর এ হইতেছে, এটা হচ্ছে তাদের যকৃৎ, এ হইতেছে যকৃৎ। চলো যকৃতে যাই, কি বলেছে? উদ্দীপকের এ অংশে সম্পন্ন হয়, যকৃতে কি? গ্লাইকোজেনেসিস, অর্থাৎ গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা, হয়। গ্লুকোনিওজেনেসিস মানে নন কার্বোহাইড্রেট খাবার থেকে নতুন গ্লুকোজ তৈরি করা, হয়। গ্লাইকোজেনোলাইসিস মানে কি বলতো? এটাও মূলত আমাদের মূলত যকৃতের যেই বিপাকীয় ভূমিকা এর মধ্যে মূলত পড়বে গ্লাইকোজেনোলাইসিস। ওকে, গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ গ্লাইকোজেন পরবর্তীতে ভেঙে যে লিপিড জাতীয় পদার্থ তৈরি হবে মূলত আর কি, বুঝছো? গ্লাইকোজেনোলাইসিস, এই গ্লাইকোজেনোলাইসিস না। আচ্ছা, এই যে এরপরে বলেছে কি? গ্লাইকোজেনোলাইসিস মানে এটা কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হবে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 2 3, 1 2 এবং
3। চলো এরপরে দিকে আমরা একটু যাই। দেখো মানব দেহ সবচেয়ে বড় গ্রন্থি মানে যকৃৎ, মিশ্র গ্রন্থি বলতে আমরা বুঝতে পারি এটাতে অবশ্যই অগ্নাশয়। কিউ এর ক্ষেত্রে সঠিক কোনটা? এটা গ্যাস্ট্রিক জুসক্ষরণ নিয়ন্ত্রণ করে, পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইমালসিফিকেশনে সহায়তা করে। মিশ্র গ্রন্থি মানে আমরা অগ্নাশয়ের কথা বলছি। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। অ্যাবসলিউট রাইট, যেহেতু প্যানক্রিয়াস পড়তেছি তাহলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করবে, এটাই তো খুবই নর্মাল জিনিস না? চলো পি এর কাজ কি? পি এর কাজ আমরা একটু দেখি। পি কি বলেছে? সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। যকৃতের কাজে তো অভাব নাই, এনজাইম তৈরি করে, হ্যাঁ এনজাইম তৈরি করে, ভিটামিন সঞ্চয় করে, বিষ অপসারণ করে, যত কাজ আছে দুনিয়া সব কাজই করে এই বেটা যকৃৎ। চলো এরপরে দিকে আমরা একটু যাই। দেখো এখানে এস, এস মানে হইতেছে পাকস্থলী আর পি মানে হইতেছে অগ্নাশয়। ওকে, তাহলে এস অংশে মূলত কোন খাদ্যের পরিপাক হয়? আমরা জানি এস অংশের ক্ষেত্রে দেখো পাকস্থলীতে শর্করা জাত খাবারের পরিপাক হয় না, মূলত পরিপাক হয় প্রোটিনজাত খাবারের। লিপিডেরও খুব বেশি একটা হয় না। প্রোটিনজাত খাবারের মধ্যে কি কি আছে আর কি বলতো? আলু না, শর্করা, ঘি, লিপিড, তেল, লিপিড, একমাত্র প্রোটিন হচ্ছে ডাল। তাহলে রাইট অ্যান্সার হবে ডাল। চমৎকার একটা প্রশ্ন, রাইট অ্যান্সার হবে কি? ডাল। চলো পি এর ক্ষেত্রে চিন্তা করে দেখো, উদ্দীপকে পি অংশটি কোনটা? রক্ত গ্লুকোজের মানে অগ্নাশয়, রক্ত গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ করে। সব ধরনের খাদ্য পরিপাকের এনজাইম নিঃসরণ করে, হ্যাঁ করে। খাদ্যের অম্লীয় মাধ্যমকে কি করে বলতো? এরা প্রশমিত করে, কারণ অগ্নাশয় রস একটু ক্ষারীয়, অগ্নাশয় রস একটু ক্ষারীয়। তাহলে রাইট অ্যান্সার হবে 1, 2 এবং 3, 1, 2 এবং 3। ওকে, আচ্ছা তাহলে এই যে এমসিকিউ গুলো তোমরা পরিপাক এবং শোষণ অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এতটুকু যদি তোমরা একটু ফলো করো, তোমাদের এইচএসসি তে, সবার জন্য না, এইচএসসি তে প্লাস ইনশাআল্লাহ এমসিকিউ তোমরা অনেক কমন পাবা।